আসসালামু আলাইকুম। এইচএসসির আইসিটি চ্যাপ্টার 1 এ স্বাগত জানাচ্ছি। আপনারা যারা জুবাইর একাডেমির লেকচার ভিডিও টিউটোরিয়াল নিয়মিত দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি। এখানে এইচএসসির আইসিটির সমস্ত চ্যাপ্টার ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমাদের প্লেলিস্টে সিরিয়াল করে দেয়া আছে। আর নতুন সিলেবাস অনুযায়ী আমরা আবারও তৈরি করছি। চলুন শুরু করা যাক। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা তো অলরেডি দুটা লেকচার তৈরি করে ফেলেছি চ্যাপ্টার 1 এর উপরেই। আজকে আমরা ঠিক চ্যাপ্টার 1 এরই আরো কিছু টপিক সম্পর্কে জানব। সেটা কি কি? এক নাম্বার হচ্ছে যোগাযোগের ধারণা। আজকে আমরা যোগাযোগের ধারণা নিব। এরপরে তার ভিতরে যেটা জানবো ইলেকট্রনিক্স মেইল বা ইমেল সম্পর্কে, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, তারপরে জানবো কর্মসংস্থান, তারপরে জানবো শিক্ষা। চলুন শুরু করা যাক। এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রথমেই আমরা জানার চেষ্টা করব যোগাযোগ এটা কি। যোগাযোগের মাধ্যমে মানুষ পরিবেশের অন্যান্য প্রয়োজনীয় উপাদানের সাথে তার মনের ভাব প্রকাশ করে এবং প্রয়োজনীয় ডেটা ও তথ্য আদান প্রদান করে। আমি যদি একটু সহজে বলি, সেটা হচ্ছে যোগাযোগ বলতে আমরা সেটাকেই বলছি যে মানুষ, অথবা মনে করেন আমি একজন মানুষ অন্য আরেকজন মানুষের সাথে তথ্য আদান প্রদান করছি, অথবা কোনো একটা যন্ত্রের সাথে তথ্যের আদান প্রদান করছি। তো এটাকে মূলত আমরা বলছি যোগাযোগ। এখন দেখুন, এই চিত্রটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন। মনে করুন সেন্ডার হচ্ছে আপনি, রিসিভার হচ্ছে আপনার বন্ধু, তার সাথে আপনি একটি তথ্য আদান প্রদান করছেন, সেটা হচ্ছে একটি মেসেজ। এই যে প্রসেস, এটাকে বলা হচ্ছে যোগাযোগ। এই যে সেন্ডার যে রিসিভারকে পাঠালো একটা মেসেজ, এটাই মূলত একটা কি যোগাযোগ স্থাপন করলো। এটা কিসের মাধ্যমে করা হলো? একটা কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে? তো এই টোটালটাকে বলা হচ্ছে যোগাযোগ, ঠিক আছে? সেন্ডার রিসিভারের কাছে একটা মেসেজ পাঠালো, আর রিসিভার একটা ফিডব্যাক পাঠালো সেন্ডারকে, ঠিক আছে? তো এই যে বিষয়টা, এইটাকে আমরা বলছি কমিউনিকেশন, ঠিক আছে? এবার চলুন সামনে আগানো যাক। কমিউনিকেশনের ধারণা, এইটা সম্পর্কে আমরা এখন জানবো। সেটা হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থায় প্রেরক, যেটাকে আমরা সেন্ডার বলছি, কোনো মাধ্যমের মিডিয়াম, মাধ্যম বলতে কোনো একটা তার বা ওয়্যারলেস বা ওয়্যার, এরকম একটা মাধ্যম দরকার। হতে পারে সেটা তার, অথবা সেটা তারবিহীন কোনো একটা মাধ্যম, সাহায্যে কোনো বার্তা বা মেসেজ প্রাপকের কাছে পাঠায়। প্রাপক তা গ্রহণ করে প্রেরককে ফিডব্যাক বা প্রক্রিয়া জানায়। এই প্রক্রিয়ায় প্রেরক বা প্রাপক এক বা একাধিক হতে পারে। তার মানে কি? একজন সেন্ডার, একজন রিসিভার, একের অধিক হতে পারে। আর এই যে মিডিয়াম যেটা ব্যবহার করা হচ্ছে, এই মিডিয়ামটা হচ্ছে কোন একটা মাধ্যম, হতে পারে সেটা তার মাধ্যম অথবা তারবিহীন মাধ্যম, ঠিক আছে? একজন সেন্ডার কি করলো? মেসেজ পাঠালো রিসিভারের কাছে, রিসিভার একটা ফিডব্যাক পাঠালো। এইটাই হচ্ছে কমিউনিকেশনের ধারণা, ঠিক আছে? এইবার আমরা সামনে আগাবো, দেখি আর কি করা যায়। এবার আরো যে বিষয় সম্পর্কে জানবো যোগাযোগ সম্পর্কে, সেটা হচ্ছে যে যোগাযোগ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মৌখিক বা বাচনিক, আরেকটা কি অবাচনিক, আরেকটা হচ্ছে লিখিত। তো কি কি? মৌখিকটা যদি আমরা জানি, সেটা হচ্ছে কি, যেটাকে আমরা মৌখিক বা বাচনিক যোগাযোগ বলছি, সেটা হতে পারে কি টেলিফোন, মোবাইল বা স্মার্টফোন, ইন্টারনেটের ভিওআইপি যে সফটওয়্যারগুলো আছে, যেমন ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, এগুলো, যেমন স্কাইপি, ভাইবার, এই যে যেটা উদাহরণ দেওয়া হয়েছে, হ্যাঁ, ভিওআইপি সফটওয়্যার এগুলো। তারপর কি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কথা রেকর্ড করে টেলিফোনের উত্তর দেওয়ার ব্যবস্থা, ভয়েস মেইল ইত্যাদি, ঠিক আছে? টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং, আর রেডিও, টেলিভিশন ইত্যাদি। ভিডিও কনফারেন্সিং এর আরেকটি বড় উদাহরণ হতে পারে জুম, গুগল মিটস, এগুলো, ঠিক আছে? বর্তমানে আমরা প্রচুর ব্যবহার করছি। এরপরে আমরা 2 নাম্বার যেটা, সেটা দেখব। 2 নম্বরে আছে কি অবাচনিক, ঠিক আছে? যেটাকে আমরা বলছি নন ভার্বাল যোগাযোগ। অবাচনিক যোগাযোগ হলো মুখের কথা ব্যতীত বিভিন্ন অঙ্গভঙ্গির সাহায্যে ভাব প্রকাশ ও তথ্য আদান প্রদান করা, যেমন মুখের বিভিন্ন অভিব্যক্তি, চোখের বা হাতের ইশারা ইত্যাদি, যেটাকে আমরা বলতে পারি সাইন ল্যাঙ্গুয়েজ।
যেটা সাধারণত বোবাদেরকে বোঝানো হয়ে থাকে। আমরা কিন্তু এটা আরেকটা উদাহরণ দিতে পারি। আমরা ফেসবুকে যে স্টিকারগুলো ইউজ করে থাকি না সচরাচর, সেগুলোও কিন্তু একটা উদাহরণ হতে পারে অবাচনিকের। ঠিক আছে? এরপরে আমরা ৩ নাম্বার যেটা দেখব সেটা হচ্ছে লিখিত বা রিটেন যোগাযোগ। লিখিত যোগাযোগ হলো হাতে লেখা বা ডিজিটাল ফরম্যাটের ডকুমেন্ট। চিঠি, পত্র ইত্যাদি। এগুলোর জন্য ইমেইল, ওয়েব পেজ, ফ্যাক্সিমিলি বা ফ্যাক্স, এসএমএস, সংবাদপত্র ইত্যাদি। এটা কি তাহলে আমরা জানতে পারলাম? এক হচ্ছে যে ইমেইল হতে পারে, আমার হাতে লেখা কোনো ডকুমেন্টস হতে পারে, ঠিক আছে? তারপরে কি কোনো একটা ফ্যাক্স হতে পারে, তারপরে কোনো এসএমএস হতে পারে, ওয়েব পেজ হতে পারে। এই বিষয়গুলো হচ্ছে লিখিত ডকুমেন্টস আমাদের। তাহলে আমরা যোগাযোগের জন্য ৩ ধরনের ডকুমেন্টস জেনে ফেললাম। এরপরে আমরা জানবো হচ্ছে ইলেকট্রনিক মেইল সম্পর্কে, যেটাকে আমরা ইমেইল নামে সবাই চিনে থাকি। বিশ্বগ্রামে যোগাযোগের ক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করা হয়। ইলেকট্রনিক পদ্ধতি যোগাযোগের জন্য অনেকগুলি জনপ্রিয় মাধ্যম রয়েছে, যেমন ইমেইল বা ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইল বা ইমেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোনো বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি। মেইল কি? মনে করুন একজন ব্যক্তি, আপনি আপনার অনেকগুলো ফ্রেন্ডকে কোনো একটা মেসেজ করতে চাচ্ছেন, অথবা একজন ফ্রেন্ডকে কোনো একটা মেসেজ করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে সেই মেসেজটা আপনি লিখলেন আপনার কম্পিউটারে, সেন্ড করে দিলেন, মেইল সার্ভারের মাধ্যমে আপনার ফ্রেন্ডের কাছে সেটা চলে গেল। ঠিক আছে? এইটা হচ্ছে ইমেইল বা ইলেকট্রনিক মেইল। আচ্ছা, এটাকে কি বলা হচ্ছে? যে আমরা যদি উইকিপিডিয়া অনুসারে জানি যে ইমেইল ইজ এ মেথড অফ এক্সচেঞ্জিং ডিজিটাল মেসেজেস from an author to one or more recipients। তার মানে কি? যে একজন অথর হতে পারে এবং সেখান থেকে মাল্টিপল পার্সনের কাছে এটা পাঠানো যেতে পারে। ঠিক আছে? সাধারণত যারা ইমেল মার্কেটিং কাজ করে থাকেন তারা এটা সম্পর্কে খুব ভালো জানেন যে মাল্টিপল কাস্টমারের কাছে তারা ইমেল করে থাকেন। এইবার আমরা জানবো যে ইলেকট্রনিক্স মেইলের যে সার্ভিসগুলো আমরা ব্যবহার করি সেগুলোর কিছু প্রয়োজন আছে। দেখি, ইমেল সার্ভিস ব্যবহার করার জন্য প্রয়োজন কি প্রয়োজন? ইন্টারনেট সংযোগ অবশ্যই আপনার লাগবে, বিশিষ্ট একটি কম্পিউটার বা স্মার্টফোন। প্রথমে আপনার ইন্টারনেট থাকতে হবে এবং একটা ডিভাইস থাকতে হবে। ডিভাইসটা হতে পারে কম্পিউটার, হতে পারে মোবাইল ফোন। ইমেলে বার্তা তৈরি, ইমেল প্রেরণ ও গ্রহণ করার একটি সফটওয়্যার। প্রেরক ও প্রাপকের ইমেল ঠিকানা। তার মানে কি? আপনার ইমেলের একটা সফটওয়্যার থাকতে হবে যেটা দিয়ে আপনি কাউকে ইমেল করতে পারবেন, এবং আপনার অ্যাড্রেস থাকতে হবে, ইমেল অ্যাড্রেস। আপনার থাকতে হবে এবং যাকে পাঠাবেন তারও ইমেল অ্যাড্রেস থাকতে হবে। ইমেল ঠিকানার দুটি অংশ থাকে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হলো ডোমেন নেম। এখন আমরা যদি একটা ইমেল আইডি দেখি, ধরুন এই যে এখানে লেখা mujib@শিক্ষা.com। এই যে মুজিব, এই কথাটুকু হচ্ছে কি? ব্যবহারকারীর পরিচিতি। এটা তার নাম হতে পারে বা যে কোনো কিছু বোঝাচ্ছে। ঠিক আছে? এক কথায় এটা ব্যবহারকারীর পরিচয় প্রকাশ করবে, পরিচিতি। আর পরের যে দিয়ে যতটুকু লেখা, এটা হচ্ছে তার ডোমেন নেম। এটা সে হচ্ছে শিক্ষা.com, এই ডোমেইনের এগেইনস্টে তার ইমেলটা আছে। যদি এটা জিমেইল এর এগেইনস্টে হতো তাহলে gmail.com, ইয়াহুর এগেইনস্টে হলে yahoo.com লেখা থাকতো। হটমেইল এর এগেইনস্টে হলে hotmail.com এরকম লেখা থাকতো। তারপরে যদি হচ্ছে আপনার নিজস্ব কোনো হয়, সেক্ষেত্রে সেই ডোমেইনের নেম থাকবে। যেমন এখানে শিক্ষা.com হচ্ছে তার একটা ডোমেইন, এই জন্য মুজিব এই এর পরে যতটুকু অংশ থাকবে এটা হচ্ছে সেই ডোমেইনের নেম। ঠিক আছে? আর এই প্রথমটুকু হচ্ছে সেই ব্যক্তির পরিচিতি। প্রথম অংশটি তাহলে কি? ব্যবহারকারী সম্পর্কে আপনাকে একটা জানান দিবে। দেখুন এখানে মুজিব হলো ব্যবহারকারীর পরিচিতি এবং শিক্ষা.com হলো ব্যবহারকারীর ডোমেইনের নাম। কিছু প্রতিষ্ঠান বিনামূল্যে ইমেল সেবা প্রদান করে থাকে, যেমন আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ইয়াহু অথবা কি জিমেইল। এটা সম্পর্কে আমরা সবাই জানি। আচ্ছা, ইমেল কিভাবে কাজ করে এটা একটু আমাদের খুব ভালোভাবে জানা দরকার, তাহলে আমাদের এক্সামে আসলে খুব সহজে পারবো। এক হচ্ছে যে সেন্ডার, এক নম্বরে ধরুন চিন্তা করুন সেন্ডার, তিনি সেন্ড করবেন তার কম্পিউটার থেকে। সেন্ডার কম্পোজ করলো মেসেজ, সে একটা ইমেল আইডি তে সেন্ড করে দিল। সেন্ডার সেন্ড করার সাথে সাথে এটা কি এসএমটিপি সার্ভার, এটার মাধ্যমে ডিএনএস সার্ভার টু লোকেট
রেসিপিয়েন্টস ডোমেন মানে যার কাছে যেতে হবে সেই ব্যক্তির ডোমেনকে সে লোকেট করলো। দেন সেই ব্যক্তির কাছে এই যে দেখুন ২ নাম্বার স্টেপ কি যে একটা সেন্ডার ইমেইল ক্লায়েন্ট আপলোডস মেসেজ টু এসএমটিপি সার্ভার। এটা কি করলো ২ নাম্বারে এসএমটিপি সার্ভারের কাছে চলে গেল। এসএমটিপি সার্ভার কি করলো লোকেট করলো এই যে প্রথমে কি তার ডিএনএস সার্ভারের কাছে পাঠালো এই যে এখানে এই যে ডিএনএস সার্ভারের কাছে পাঠানোর সাথে সাথে সে যে মেইল এই যে @ এর পরে তার যেই ডোমেইনটা লেখা আছে ধরুন জিমেইল যদি লেখা থাকে তাহলে সেই অনুযায়ী সেই তার কাছে পাঠায় দিবে। হ্যাঁ, এই যে তার হচ্ছে এই যে দেখুন এই যে ইন্টারনেট ব্যবহার করে এই যে এসএমটিপি POL3 IMAP সার্ভার এই সার্ভারের কাছে পাঠিয়ে দিল। ঠিক আছে, মেসেজটা কি ট্রাভার্স ইন্টারনেটের মাধ্যমে যে 5 নাম্বার হচ্ছে কি মেসেজেস arrives at receiving server and is placed in recipient mailbox। তার মানে যে ব্যক্তির কাছে যেতে হবে সেই ব্যক্তির কাছাকাছি চলে এসেছে মেসেজটা। হ্যাঁ, তার মেইল বক্সে চলে এসেছে এই অথবা ফাইল বা ফোল্ডারে চলে এসেছে। দেন এই যে রেসিপিয়েন্ট যে ব্যক্তি তিনি কি করবে এই মেইলটাকে রিসিভ করবে। এবার ইমেল ক্লায়েন্ট সে চেক করবে কি মেল বক্স তার কাছে কোনো একটা নতুন মেল এসেছে এবং দেন সে ফাইনালি রিড করতে পারবে। ঠিক আছে, তাহলে কতগুলো প্রসেস ঘটলো আমরা একটু আরেকবার দেখি, অনেকের খুব কঠিন লাগতে পারে। প্রথমে একজন ব্যক্তি সেন্ড করলো, মানে কম্পোজ করা শেষ করে সেন্ড করলো। দেন সেন্ড করার সাথে সাথে এটা চলে যাবে কার কাছে এসএমটিপি। ঠিক আছে, মেইল ট্রান্সফার যে প্রোটোকলটা আছে, হ্যাঁ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এরপরে এসএমটিপি সার্ভার থেকে ইউজেস ডিএনএস সার্ভার টু লোকেট রেসিপিয়েন্টস ডোমেন মানে যেখানে একটা ডিএনএস সার্ভার আছে এই ডিএনএস সার্ভারের কাছে চলে যাবে। দেন এই সার্ভার কি করবে লোকেট করবে যে কোথায় সেই ব্যক্তিটা আছে, হ্যাঁ সেখানে পাঠিয়ে দিবে। দেন এই যে এসএমটিপির কাছে চলে আসলো, এখানে এর যে রিসিভার তার এসএমটিপি এবং এখানে কি আছে POL3 এবং IMAP সার্ভার আছে। এই সার্ভার সে হচ্ছে রিসিভ করবে। দেন এই সার্ভারটা কি করবে রিসিপিয়েন্ট যে ব্যক্তি তার কাছে মেইলটা পড়ার জন্য উপযোগী করে দিবে। ঠিক আছে, সেই ব্যক্তি যাতে যখনই আসুক না কেন সে যাতে পড়তে পারে মেইলটা। ঠিক আছে, এবং তার কাছে সংরক্ষিত থাকে। তাহলে প্রক্রিয়াটা আমাদের মনে থাকবে যে একজন ব্যক্তি যখন পাঠায় সেখান থেকে সেন্ডারের কাছ থেকে সেন্ড হয়ে এসএমটিপি সার্ভারে যায়, এসএমটিপি সার্ভার থেকে ডিএনএস সার্ভারে যায়, ডিএনএস সার্ভার থেকে এই যে রিসিভার তার কাছে যেটা আছে সেইখানকার এসএমটিপি সার্ভারে যায়, সেই এসএমটিপি সার্ভার থেকেই মেনলি রিসিভার দেখতে পায়। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়াটা মনে থাকবে। আর এই যে মাঝখানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে এই তথ্যটা আসতে থাকে। ঠিক আছে, কমিউনিকেশনটা ঘটে। তাহলে খুব সহজেই আমরা এই বিষয়টা মনে রাখতে পারবো। ওকে, সামনে আগানো যাক। ইলেকট্রনিক মেইলের সুবিধা অসুবিধা। প্রতিটা জিনিসেরই কিছু সুবিধা থাকবে কিছু অসুবিধা থাকবে, এটাই স্বাভাবিক। ইমেলেরও সেরকম সুবিধা আছে। সেটা কি প্রচলিত ডাক ব্যবস্থার তুলনায় ইমেল অত্যন্ত দ্রুত গতির এবং তুলনামূলক খরচ অনেক কম। গ্রাহকের সুবিধাজনক সময়ে অথবা সার্বক্ষণিকভাবে অর্থাৎ যে কোনো সময় ইমেল প্রেরণ বা গ্রহণ করা যায়। ৩ নাম্বার কি ইমেল বহু জনের কাছে একসঙ্গে প্রেরণ করা যায়। প্রেরক বা গ্রাহক চাইলে ইমেল অনেক দিন সংরক্ষণ করতে পারে। আর ইমেলের অসুবিধা কি ইমেল প্রেরণ বা গ্রহণের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। অবশ্যই ইন্টারনেট থাকতে হবে। ইমেলের সাথে স্প্যাম ও ভাইরাস ফাইল সংযুক্তি অ্যাটাচমেন্ট হিসেবে আসতে পারে, ফলে কম্পিউটার সিস্টেমের ক্ষতি হতে পারে। তার মানে কোনো আননোন জায়গা থেকে যদি কোনো লিঙ্ক আসে বা কোনো মেইল আসে সেটা ফট করে ওপেন করা যাবে না। ঠিক আছে, তাতে করে আমাদের কম্পিউটার অ্যাটাক হতে পারে। ইমেল ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি হয়ে গেলে তা ক্ষতিকর বা অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে। এদিক থেকে সাবধান থাকতে হবে যাতে মেইলটা কোনোভাবেই আইডি পাসওয়ার্ডটা অন্য কারো কাছে চলে না যায়। ঠিক আছে, এইবার আমরা দেখব টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং বিষয়টা কি এটা আগে জানি। সেটা হচ্ছে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার বা দলবদ্ধভাবে যোগাযোগ করা যায়। তার মানে একই সাথে টেলিফোনের মাধ্যমে অনেক ব্যক্তির সাথে সংযুক্ত হওয়া যায়, কথা বলা যায় একই সাথে। ভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে
টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোনো সভা অথবা সেমিনার অনুষ্ঠানের প্রক্রিয়াকে বলা হয় টেলিকনফারেন্সিং। তার মানে কি, মনে করুন আপনার অনেক ফ্রেন্ড আছে বিভিন্ন জায়গায়, যেহেতু এখন প্যান্ডামিক সিচুয়েশন, সবাই কি গ্রামে আছে, কেউ শহরে আছে, তো যে যার বাসায় বসে যদি একসাথে কথা বলতে চান তাহলে টেলিকনফারেন্সিং করে কথা বলা যাবে, ঠিক আছে? এখন বর্তমানে আমরা মোবাইল কনফারেন্সিং করে থাকি। যাই হোক, এটা অনেক আগের একটা কনসেপ্ট। এখনো টেলিফোন আছে, টেলিফোনেও কনফারেন্সিং করা যায়। আচ্ছা, এই যে কনফারেন্সিং কনসেপ্টটা তাহলে আপনারা ক্লিয়ার আশা করব। এইবার আমরা দেখব ভিডিও কনফারেন্সিং। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ভিডিও কনফারেন্সিং, যেটা আমরা জুম অথবা গুগল মিটস অথবা স্ট্রিমইয়ার্ড এগুলোর মাধ্যমে করে থাকছি। কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অডিও এবং ভিডিওর যুগপৎ উভয়মুখী স্থানান্তর করার প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলে। বাংলা ভাষাটা আসলে অনেক কঠিন লাগতে পারে, আমি সহজ করে দিই। সেটা হচ্ছে যে আপনি আপনার বাসায় বসে আপনার অফিসিয়াল বা যে কোনো ক্লাস বা যে কোনো কিছু যদি আপনি জুম বা কোনো একটা অ্যাপসের মাধ্যমে অ্যাটেন্ড করেন, সেটা সেটাকে আমরা মূলত ভিডিও কনফারেন্সিং বলছি। মানে প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অডিও এবং মানে দুই বা ততোধিক ব্যক্তি, মানে একই সাথে অনেক মানুষ কানেক্টেড থাকতে পারে না ভিডিও কনফারেন্সিং এ, সেরকম। এবং আপনি অডিও এবং ভিডিও একসাথে তার সাথে যোগাযোগ করতে পারছেন। মানে আপনার স্যার আপনার সাথে মনে করুন ক্লাস নিচ্ছে, আপনার স্যার কথাও বলতে পারছে, আবার কি কিছু দেখাতেও পারছে, আবার আপনিও স্যারকে কোনো কিছু প্রশ্ন করতে পারছেন। এটাকে মূলত ভিডিও কনফারেন্সিং বলা হচ্ছে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার? চলুন আগানো যাক সামনে। এইবার আমরা আগে ভিডিও কনফারেন্সিং সম্পর্কে তো আমরা জানি জুম এবং এই যে আরো যে কনফারেন্সিং এর যে সফটওয়্যার আছে গুগল মিটস, এগুলো সম্পর্কে আমরা জানি। কর্মসংস্থান। বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই প্রযুক্তির সাহায্যে নিম্নলিখিত উপায়ে কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে। যেমন কি আউটসোর্সিং, ১ নাম্বার হচ্ছে কি আউটসোর্সিং, ২ নাম্বার হচ্ছে চাকরির সুযোগ ও উদ্যোক্তা উন্নয়ন। উদ্যোক্তা উন্নয়ন মানে কি? আমরা যদি কেবলমাত্র এখন চাকরির আশায় বসে না থেকে আউটসোর্সিং করি, সেটা হতে পারে যে ইন্টারন্যাশনাল অনেক কাজ করতে পারি, অথবা বাংলাদেশে বসে লোকাল মার্কেটে অনেক কাজ করতে পারি। এটা হচ্ছে আউটসোর্সিং উপায়। ফিক্স না, চুক্তিভিত্তিক। চাকরির সুযোগ হচ্ছে বাংলাদেশে বসেই বিদেশের অনেক কোম্পানিতে জব করা যায়, এটা একটা সুযোগ। আরেকটা হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন বা উদ্যোক্তা উন্নয়ন। সেটা কি, যে একজন উদ্যোক্তা সে অনেক বেশি পরিমাণ ট্রেনিং গ্রহণ করতে পারে তার নিজের ব্যবসার জন্য, ঠিক আছে? এবং সে তার নিজের ব্যবসাকে প্রচার প্রসার ঘটাতে পারে, ঠিক আছে? এরপরে আমরা কর্মসংস্থানের ভিতরে আউটসোর্সিং সম্পর্কে যদি বলি, আউটসোর্সিং কি? আউটসোর্সিং হচ্ছে কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া। যেমন এরকম মার্কেট প্লেস, যেটা আউটসোর্সিং এর যে মার্কেট প্লেস গুলো আছে, যেমন freelancer.com, ওডেক্স বা আপওয়ার্ক, তারপরে কি ফাইবার, এই মার্কেট প্লেস গুলোতে কি ফ্রিল্যান্সাররা কাজগুলো গ্রহণ করে থাকে। যেমন দেখুন ফ্রিল্যান্সার কারা? ফ্রিল্যান্সার হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন। তার মানে কি, তাকে কাজ দিলে সে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের এগেনস্টে সে কাজটা সম্পূর্ণ করে দেন। এখন আউটসোর্সিং তাহলে কারা? মনে করুন কোনো একটা কোম্পানি, তার একটা লোগো ডিজাইন করা দরকার। তিনি অফার করলেন যে আমার এই লোগোটি বানালে আমি $10 দিব। ফ্রিল্যান্সার তিনি বললেন, হ্যাঁ আমি লোগোটি বানাতে চাই, তাহলে আমি কাজটি চাচ্ছি আপনার কাছে, আবেদন করলো। কাজটি যদি তাকে দেওয়া হয়, সে সম্পূর্ণ করে জমা দেওয়ার সাথে সাথে তাকে $10 তার অ্যাকাউন্টে পে করে দিবে। এটাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং প্রসেস। ফ্রিল্যান্সাররা এই কাজটা করে থাকে। আউটসোর্সিংটা কি? ওই যে যে কোম্পানি অফার করলো, এটা হচ্ছে আউটসোর্সিং। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা সামনে যাই। এই যে শিক্ষা সম্পর্কে যদি বলি, গ্লোবাল ভিলেজের ধারণা থেকেই গড়ে উঠেছে আধুনিক শিক্ষা প্রযুক্তি। শিক্ষা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার শিক্ষাকে সবার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হতে পারে। গুরুত্বপূর্ণ 5টি ক্ষেত্র নিচে উল্লেখ করা গেল। পাঠ্য বিষয়বস্তু, পাঠদান পদ্ধতি, যেটাকে আমরা বলছি শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ, মূল্যায়ন ও উপদেশ প্রদান, শিক্ষকদের পেশাদারি দক্ষতা বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থাপনা।
শিক্ষা। আমরা পাঠদান পদ্ধতিকে যদি ডিজিটালাইজ করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমাদের কি পাঠদানটা অনেক বেশি ফলপ্রসূ হবে। দেখুন, সেটাই করা হয়েছে যে ইবুক বর্তমানে আমরা ব্যবহার করি। তারপর কি ডিজিটাল কনটেন্ট ব্যবহার করছি। তারপরে কি যেমন আপনারা যারা ভিডিও টিউটোরিয়াল দেখছেন, এগুলো কি ডিজিটাল কনটেন্ট। তারপরে কি অনলাইন এবং ক্লাসেস, দূরশিক্ষণ বা ডিজিটাল লার্নিং। অনলাইন লার্নিং করছি যেটা ই-লার্নিং। তারপরে কি শিক্ষকরা অনলাইন পাঠদান করছেন এবং প্রেজেন্টেশন স্লাইডে পাঠদান করছেন। তাহলে এই বিষয়গুলো খুবই ইফেক্টিভ বর্তমানে। আচ্ছা, পাঠ সংশ্লিষ্ট যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটি প্রেস করে রাখুন। আর অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।